Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির সাথে আছে 120 হার্জ রিফ্রেশ রেট, সাথে আছে মিরর ডাইমেনসিটি 1086 ন্যানোমিটারের প্রসেসর, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সাথে আছে ওয়াইফাই 6 ব্লুটুথ 5.2 5000 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা কথা বলবো Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটিকে নিয়ে। সো আমরা 2 দিন আগে কিন্তু Redmi Note 12 Pro এই স্মার্টফোনটি রিভিউ করেছি। যারা রিভিউটি দেখেননি তারা রিভিউটি দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে। সো এই স্মার্টফোনটি আর ওই স্মার্টফোনটির মধ্যে কী কী ডিফারেন্স আছে সেই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আর এই স্মার্টফোনটা কিন্তু কিছুদিন আগে চায়নাতে লঞ্চ করা হয়েছে। সো বাংলাদেশে কিন্তু এখনও অ্যাভেলেবেল না, কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু এই স্মার্টফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। হয়তো আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে এটা আনঅফিসিয়ালি কিন্তু আমাদের বাংলাদেশে পেয়ে যাবেন, তবে অফিসিয়ালি পাইতে কিন্তু অনেক লেট হবে। সো বাংলাদেশে আসার পরে এটা আপনারা 25 থেকে 30 হাজার টাকার ভেতরে আই থিঙ্ক পেয়ে যেতে পারেন। সো বাংলাদেশে আসার পরে প্রাইসটা কেমন হবে সেটা আমরা ডিসক্রিপশন বক্সে আপডেট করে দেবো। সো এই স্মার্টফোনটা আপনাদেরকে 25 থেকে 30 হাজার টাকার ভেতরে কী কী অফার করছে এবং এই স্মার্টফোনটার কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে, এই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং আরও পাচ্ছেন আপনারা এই ডিসপ্লেটিতে HDR10+ এবং 1 বিলিয়ন কালার। আর সাথে আছে 900 নিটসের পিক ব্রাইটনেস, মানে ইনডোর এবং আউটডোরে ব্যবহার করতে আপনাদের কোনো রকম সমস্যাই হবে না। আউটডোরে টানা রোদের মধ্যে গেলেও কিন্তু আপনারা খুবই ভালোভাবে এই ডিসপ্লেটি দেখতে পাবেন। আর স্ক্রিন টু বডি রেশিওর কথা বলতে গেলে স্ক্রিন টু বডি রেশিও প্রায় 89%-এর মতো আপনারা পেয়ে যাবেন। আর ডিসপ্লেটির উপরে সেন্টারে একদম পাঞ্চল একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজ অ্যাভারেজ টাইপের বলা যায়। ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল। সো ডিসপ্লেটি কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লেটি কোয়ালিটি আসলেই খুবই সুন্দর এবং ডিসপ্লেটি দেখতেও খুব ভালো লাগছিল। মাল্টিমিডিয়া কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে, তেমন একটা শার্পনেসের দেখতে পাওয়া যায়নি। যারা অ্যাকচুয়ালি মাল্টিমিডিয়ার কন্টেন্টে প্লে করার জন্য এই স্মার্টফোনটা নিতে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় এই স্মার্টফোনটা খুবই ভালো একটা অপশন হবে। আর এটা যেহেতু একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সো এখানে আপনারা ওয়াইল্ড L11 এবং ক্যামেরা টু এপিও পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনারা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার, একটি স্পিকার দেওয়া হয়েছে নিচে বটমে এবং অন্যটি দেওয়া হয়েছে উপরে। স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ছিল এবং লাউড ছিল। স্যাম্পল দিচ্ছি, আপনারা শুনে নিন তাহলেই বুঝতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু বক্সেই দিয়ে দেওয়া হয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। সো এই চার্জারটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফোনকে 0 থেকে 100% করতে পারবেন মাত্র 19 মিনিটে। মানে 19 মিনিটের ভেতরে কিন্তু আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনটিকে। আর এই ব্যাটারি থেকে আপনারা খুবই ভালো লেভেলের কিন্তু একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো যারা হেভি ইউজও করেন তারাও কিন্তু 8-9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা নর্মাল ইউজ করেন তারা কিন্তু একদিনের ওপরে 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপটা অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে পাচ্ছেন আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পজিশনটা কিন্তু যথেষ্ট ভালো এবং আনলক স্পিডও কিন্তু যথেষ্ট ফাস্ট। ফোনটির ফেস আনলক স্পিডও কিন্তু যথেষ্ট ফাস্ট ছিল। এবার আসি ফোনটির প্রসেসর সেকশনে। এই স্মার্টফোনটিতে প্রসেসর সেকশন আপনারা পাচ্ছেন মিররটেকের ডাইমেনসিটি 1080 একটি 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা 2.6 গিগাহার্টজের। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Mali G86 MC4। সো প্রসেসরের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লেভেলের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যদিও এটা একদম হাই লেভেলের প্রসেসর না, তবে আপনারা কিন্তু এই প্রসেসরটা দিয়ে যত ডে টু ডে ইউজ খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন এবং যতগুলো গেম আছে সবগুলোই কিন্তু এটাতে খেলতে পারবেন। যদিও মিডিয়াম এবং হাই গ্রাফিক্সে খেলতে হবে, আলট্রা গ্রাফিক্সে হয়তো বা খেলতে পারবেন না। আলট্রা গ্রাফিক্সে খেললেও কিন্তু কিছুটা ল্যাগিংয়ের দেখতে পাবেন। সো এই ফোনটিতে অনেকগুলো গেম ট্রাই করা হয়েছে, সবগুলো থেকে কিন্তু খুবই ভালো লেভেলের পারফরমেন্স পাওয়া গিয়েছে। যতগুলো গেম আছে সবগুলোই কিন্তু আপনারা মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন এবং মিডিয়াম এবং হাই গ্রাফিক্সে যদি খেলেন তাহলে আপনারা কোনো রকম ল্যাগিংয়ের দেখাও কিন্তু দেখতে পাবেন না, খুব ভালোভাবে স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটির সাথে এই প্রসেসরটা মোটামুটি ভালো লেভেলের পারফরমেন্স করেছে। আমরা অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি প্রায় 5 লাখের মতো, যেটা আমার কাছে মোটামুটি খুবই ভালোই মনে হয়েছে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12 এর সাথে এবং সাথে আছে MIUI 13।
সো MIUI 13 নিয়ে তো আলাদাভাবে বলার কিছুই নাই, অ্যাকচুয়ালি MIUI 13 এখনও কিছু বাগস রয়ে গেছে, তবে আস্তে আস্তে এটা ফিক্স হয়ে যাবে। তবে স্মার্টফোনটি ডে টু ডে ইউজে তেমন একটা সমস্যার সম্মুখীন হবেন আপনারা। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে যত রকম মানে হাই লেভেলের ইউজ আছে সবগুলোই করতে পারবেন, কোনো রকম ল্যাগিং অ্যাপ দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। সো এক কথায় বলতে গেলে এখানে MIUI 13 এর এই নেক্সট আপডেটে হয়তো বা আরও ইম্প্রুভ হবে। আর অ্যান্ড্রয়েড 12 তো পেয়ে যাচ্ছেন লেটেস্ট অ্যান্ড্রয়েড, আর এখানে কিন্তু আপনারা প্রায় 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের ওএস আপডেটটা অনায়াসেই পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, NFC, ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই, ডুয়েল 4G ভোল্ট, ডুয়েল 5G, আর কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু পাচ্ছেন না এবং FM রেডিও পাচ্ছেন না এই স্মার্টফোনটিতে। নোট 12 প্রো প্লাস এই স্মার্টফোনটা মোট আপনারা দুইটা ভ্যারিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 8/256GB এবং 12/256GB। সো 8/256GB প্রাইসটা আমাদের বাংলাদেশে মেবি 30,000 টাকার ভেতরে থাকবে, এবং 12/256GB যে ভ্যারিয়েন্টটা এটা হয়তো বা 32 বা 33,000 টাকার মতো যাইতে পারে। সো বাংলাদেশে আসার পরে প্রাইসটা কেমন হয়, প্রথমে আসার পরে কিন্তু প্রাইসটা একটু বেশি হবে, তো তারপরেও আসার পরে যে প্রাইসটা হয় সেটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে জানিয়ে দেবো আপনাদেরকে। আর এখানে র্যাম সেকশনে কিন্তু LPDDR4X র্যাম পাচ্ছেন, LPDDR5 র্যাম কিন্তু পাচ্ছেন না। আর স্টোরেজ টাইপে পাচ্ছেন UFS 2.2। এখানেও যদি স্টোরেজ টাইপে আই থিঙ্ক 3.1ও ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় ফোনটা অনেকটাই ফাস্ট হইতো আরও। ফোনটির বক্স কন্টেন্টের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমেই পাচ্ছেন আপনারা আরও একটি বক্সের ভেতরে আছে একটি সিম এজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এরপরে পাচ্ছেন আপনারা একটি 120 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং একটি টাইপ A টু টাইপ C USB কেবল। সো এগুলোই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। ফোনটার লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু সত্যি খুবই অসাধারণ ছিল। অ্যাকচুয়ালি Redmi Note 12 Pro এবং Note 12 Pro Plus দুইটা কিন্তু মোটামুটি সেম ডিজাইন। Note 12 Proতে হচ্ছে বক্সি টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, আর Pro Plus-এ কিন্তু অ্যাকচুয়ালি কার্ভ টাইপের ডিজাইনটা দেওয়া হয়েছে। সো বক্সি এবং কার্ভ দুইটাই কিন্তু সুন্দর। সো আপনাদের প্রেফারে যেটা হয় সেটা আপনারা নিতেই পারেন। সো দুইটার ডিজাইনে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। আর Pro Plus-এ হচ্ছে আপনারা থিকনেস পাচ্ছেন 9mm, ওটাতে কিন্তু 9.1mm ছিল, ওইটা থেকে কিন্তু এটা কিন্তু একটু মানে চিকন। আর এটার ওজনটা কিন্তু আবার বেশি, যেমন এটার ওজন হচ্ছে 208 গ্রাম। সো ওইটার ওজন কিন্তু 200 গ্রামের নিচে ছিল। সো এটা কেনার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এই স্মার্টফোনটিতেও কিন্তু আপনারা IP53 ডাস্ট ট্রান্সপ্ল্যাট প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, মানে হালকা পাতলা বৃষ্টিতে বা হালকা ময়লাতেও যদি আপনার ফোনটা পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। এটাতে কিন্তু আপনারা ব্যাক পার্টে গ্লাস পাচ্ছেন এবং ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের পেয়ে যাচ্ছেন। আর এই স্মার্টফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে বাটন এবং পোর্টসে সেম, দুইটাতেই সেম। 12 এবং 12 Pro এবং 12 Pro Plus দুইটাতেই কিন্তু সেম। রাইট সাইডে পাচ্ছেন আপনারা পাওয়ার বাটন, তার উপরে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির উপরে থাকছে একটি এয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, সেকেন্ড স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির নিচে থাকছে একটি সিম ট্রে, একটি মেইন স্পিকার, মেইন মাইক্রোফোন এবং একটি টাইপ C পোর্ট। আর ফোনটির লেফট সাইডে কিন্তু কিছুই থাকছে না। ফোনটি হাতে নিয়ে কিন্তু অতটা বাল্কি ফিল হয় না, সুন্দর একটা প্রিমিয়ামনেস ফিল হয় এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। সো এক কথায় বলতে গেলে আমার কাছে পার্সোনালি খুবই ভালো মনে হয়েছে এই ডিজাইনটা। এই স্মার্টফোনটা মোট আপনারা 4টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, মানে 4টা কালারে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ট্রেন্ড এডিশন। ট্রেন্ড এডিশন নিয়ে আলাদা একটা ভিডিও করার প্ল্যান আছে, দেখা যাক সামনে ট্রেন্ড এডিশন নিয়ে আলাদা একটা ভিডিও করতেও পারি। আর এই ফোনটির যে সিম ট্রেটি, এখানে আপনারা শুধুমাত্র 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন না। এবার সেই ফোনটির ক্যামেরা সেকশনে, এই স্মার্টফোনটিতে রিয়ার সাইডে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.7, এবং সেকেন্ড যে ক্যামেরাটি সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f1.9 এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এবং ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সো এইখানে ক্যামেরা নিয়ে কিন্তু আমার অনেক কথা আছে, কারণ এখানে মেইন যে ক্যামেরাটা এটা শুধুমাত্র 200 মেগাপিক্সেল। এটা নিয়ে কোনো রকম সমস্যা নাই, এটা দিয়ে আপনারা খুবই সুন্দর লেভেলে ছবি তুলতে পারবেন এবং ছবি তোলার পর ডিটেলসও কিন্তু পাওয়া যাচ্ছিল, খুবই সুন্দর ছবি উঠছিল। কিন্তু 8 মেগাপিক্সেলে আলট্রা ওয়াইড ক্যামেরার জায়গায় যদি অ্যাটলিস্ট 12 মেগাপিক্সেলের ক্যামেরাটা দেওয়া হইতো, আলট্রা ওয়াইড ক্যামেরাটা, আর 12 মেগাপিক্সেল ক্যামেরার সাথে যদি আলট্রা ওয়াইডের সাথে যদি ম্যাক্রো লেন্সটা ইউজ করা হইতো, দুইটা একসাথে কম্বিনেশন করে দিলে আমার মনে হয় ভালো হইতো। আর এই যে 2 মেগাপিক্সেল একটা ইউজলেস ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় না দিয়ে এখানে একটা টেলিফটো লেন্স দিলে ভালো হইতো। সো এই প্রাইসে তো আমরা এটা আশা করতেই পারি। আর ফোনটির যে সেলফি ক্যামেরা, এটা 16 মেগাপিক্সেল দিচ্ছে অ্যাটলিস্ট। সো এই 16 মেগাপিক্সেল দিয়ে কাজ চালিয়ে নেওয়ার মতো এবং ভালো লেভেলের ছবি কিন্তু পাবেন। সো কিছু ছবির স্যাম্পল এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে।
সো দেখে নিলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি স্মার্টফোনটা কতটা লেভেলের মানে কত ভালো লেভেলের ছবি তুলতেছিল। আর ভিডিও রেকর্ডিংয়ের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির যে মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি, এটাতে আপনারা ওআইএস পাচ্ছেন এবং এটা দিয়ে আপনারা 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p তে 30, 60 and 120 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরাতে কোনো রকম 4K রেকর্ডিংয়ের সুবিধা আপনারা পাচ্ছেন না, শুধুমাত্র 1080p তে 30 এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে কিন্তু ফোনটির সেলফি ক্যামেরায় কোনো রকম ওআইএস বা ইআইএস কিছুই পাচ্ছেন না আপনারা। তো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা প্রাইজিংয়ের দিক থেকে ধরতে গেলে আমার কাছে মনে হয় আরও কিছু দিক ইমপ্রুভ করার দরকার ছিল। যেমন এখানে একটা টেলিফটো লেন্স দিতে পারতো, প্লাস আলট্রা ওয়াইড ক্যামেরাটা অন্তত বাড়াইতে পারতো, প্লাস এখানে সেলফি ক্যামেরাতে 4K রেকর্ডিংয়ের কোনো সুবিধা নাই, প্লাস এখানে প্রসেসরটা আরেকটু ভালো প্রসেসরটা এই প্রাইজে এটা ঠিক বলা যায়, কারণ এখানে চলে এই প্রসেসরটা। প্লাস এখানে প্রাইসটা আমার মনে হয় আরেকটু কম হলে ভালো হইতো, প্রাইসটা একটু বেশি হয়ে গেছে। তারপরে এই ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর, ডিসপ্লেটা খুবই ভালো, প্লাস প্রসেসরটা মোটামুটি ভালো, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা খুবই সুন্দর, ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন, ওয়াইফাই 6 পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি থাকছে, প্লাস হচ্ছে 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা 19 মিনিটে কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন ফোনটাকে। তো সব দিক বিবেচনায় এই প্রাইসে এই স্মার্টফোনটা এইগুলোই ভালো দিক আপনাদেরকে অফার করে, এবং খারাপ দিকের কথা তো বললামই, ক্যামেরা সেকশনে আমার অতটা ভালো লাগে নাই। সো এই ছিল এই স্মার্টফোনটার রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। আর এই স্মার্টফোনটা বাংলাদেশে আসার সাথে সাথেই কিনে নেওয়ার প্রয়োজন নাই বলে আমি মনে করি, কারণ কিছুদিন যাওয়ার পরে অ্যাকচুয়ালি কেনাটা ভালো, তাহলে প্রাইসটা হয়তো বা কিছুটা কমে আসতে পারে। সো এই ছিল আজকের মতো। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সো আমাদের চ্যানেলটা নতুন জানেনই তো। সো আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।